আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে যাচ্ছি নারায়ণগঞ্জ। ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাব স্বপ্নিল মিমদের বাসায়। আর আমার সাথে আছে আমার স্ত্রী দিলরুবা আক্তার শান্তা, আর পিছনে আছে আমার মেয়ে ওয়াফিয়া রহমান। আকাশটা দেখছো, মাশাআল্লাহ কত সুন্দর আজকে। যাত্রা শুরু ঢাকার কেরানীগঞ্জের কদমতলী থেকে। 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি পুরান ঢাকার দিকে। আমরা এই মুহূর্তে গুলিস্তানের জ্যামে পড়েছি, ভয়াবহ একটা অবস্থা। তবে ঢাকা শহর যানজট ছাড়া আশাই করা যায় না, আমরা আশা করিও না। এখন আছি একেবারে ফ্লাইওভারের মুখটায়। অল্প কিছুক্ষণের মাঝে আমরা মেয়র হানিফ ফ্লাইওভারে উঠতে যাব। ঢাকা শহরে টেসলার পরিমাণ অত্যাধিক বাড়ছে, যার কারণে গাড়ি চালানোই মুশকিল। মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার রাস্তা দেখে বন্ধ, ব্যারিকেড দিয়ে দিচ্ছে। অবস্থা এমন, যার যখন যেমনি মন চায় ব্যারিকেড দিয়ে দেয়। ফ্লাইওভারে উঠতে দিতেছে না, না, ফ্লাইওভারে বোধহয় ঘুরে তারপরে আসতে হবে। আমরা এই মুহূর্তে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম ক্রস করছি। এখন আমরা ফ্লাইওভারে উঠতে পারিনি, জায়গায় জায়গায় ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখছে। জিপিওর মোড়ে আসতেই আমরা হুসাইন বোল্টের দেখা পেয়ে গেলাম। নির্ঘাত কার মোবাইল থাপা দিয়ে দৌড়াচ্ছে। রাজুকে ভবনের পাশ দিয়ে যাচ্ছি, বঙ্গভবন ক্রস করছি। ঢাকার যানজট পেরোতে পেরোতেই আমার গাড়ির গ্যাস প্রায় শেষের দিকে। দ্রুতই আমাদের গ্যাস নিতে হবে, 6টা বেজে গেলে আবার গ্যাস পাওয়া যাবে না। সরকারের এই অদ্ভুত নিয়মটা আমার বোধগম্য নয়, কারণ 6টা থেকে 9টায় যে গ্যাস দিচ্ছেন না, এর ফলে কি হচ্ছে, অতিরিক্ত মাত্রায় গাড়ির চাপ হচ্ছে। যখন 9টার পরে আপনারা খুলতেছেন বা 6টার আগে, গাড়িতে কিন্তু গ্যাস নিচ্ছে ঠিকই, কিন্তু একসাথে হয়ে যাচ্ছে অনেক গাড়ি, যার কারণে জনগণের ভোগান্তি হচ্ছে। এটা স্বৈরাচারী সরকারের একটা ভুল উদ্যোগ ছিল, ভুল সিদ্ধান্ত ছিল, যে সিদ্ধান্তটা এখনো পর্যন্ত পরিবর্তন করা হয়নি। এটা আসলে পরিবর্তন করা দরকার এবং খুব দ্রুতই দরকার, কারণ আমরা সাধারণ জনগণ ভুক্তভোগী। আমরা মেয়র হানিফ ফ্লাইওভারে উঠে গেছি, এরপরে রাস্তা ইনশাআল্লাহ ভালোই পাবো, ভরসা। মেয়র হানিফ ফ্লাইওভারের রাস্তাটা কিন্তু সুন্দর, অল্প সময়ের মাঝে ঢাকার যানজট পার করে আসতে যাওয়া যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। সায়দাবাদের জ্যাম, যাত্রাবাড়ির জ্যাম, এগুলো পার করে একেবারে শরীয়তপুরে গিয়ে নামবো। কয়টা 27 বাজে, তার মতো আর আজকে গ্যাস পাবো না, তেলে চলবো না, তেলে চলবে। টানা 2 দিন বৃষ্টির পর হালকা রোদের মুখ দেখা যাচ্ছে লুকিং গ্লাসে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আমরা টোল দিয়ে ফেললাম, মেয়র হানিফ ফ্লাইওভার টোল 60 টাকা। 60 টাকা টোল দিলাম, 100 টাকা নোট, 40 টাকা ফেরত। আমরা এই মুহূর্তে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নেমে ঢাকা চিটাগাং হাইওয়েতে আসছি, রায়েরবাগ। আজকে রাস্তায় অনেক গাড়ি দেখা যাচ্ছে, যেটা নর্মাল ডেতে এত গাড়ি থাকে না। বেশ ভালো গাড়ি দেখা যাচ্ছে। ওই পাশে দেখতে পাচ্ছেন বিশাল লম্বা জ্যাম। শুক্রবারের দিন এত জ্যাম থাকে না, তবে এখন ঢাকায় জনসংখ্যা অনেক বাড়ছে। মানুষের টার্গেটই থাকে যে ঢাকায় চলে আসবে। এটা একটা বিশাল সমস্যা। সবাই যদি ঢাকায় চলে আসে, তাহলে তো ঢাকাবাসী কই যাবে? গ্রামে যাবা, গ্রামে চলে যেতে হবে। ঢাকাবাসী আসলে গ্রামে চলে যাবো, আর গ্রামের মানুষ সব ঢাকায় চলে আসবে। এটা ছাড়া আর উপায় দেখতেছে না। ঢাকার জনজীবন একেবারে স্থবির হয়ে পড়ছে। গ্রামের মানুষ ঢাকায় না আসলে তোমরা ঢাকার মানুষ চলতে পারতা?
হ্যাঁ, যখন গ্রামের মানুষ ঢাকায় আসতো না তখন আমরা ঢাকার মানুষ চলছি না, আগেও তো চলছে ঠিক না? এই তো ভাবে ঢাকায় আসা শুরু করছে তো অল্প কিছুদিন ধরে। ঢাকার মানুষরা যে অলস হয়, গ্রামের মানুষ যদি ঢাকায় না আসতো। এটা সত্য, গ্রামের মানুষ থাকতে পারে। ঢাকার মানুষ অনেক অলস হয়, বৃষ্টির দিনে ঘুমায়। গাড়িতে গরু নিয়ে যাচ্ছে, হাট করছে জায়গায় জায়গায় হাট করছে। দুটো ঈদে এখনো বাকি আছে, 6-7 তারিখে ঈদ হলে এখনো প্রায় এক সপ্তাহ। এই রং সাইডে যেতেছে, এটা ভিডিও করো না। না, ঢাকার মানুষরা যে নিয়ম কানুন মানে না, ওটা তো দেখানো দরকার। সিএনজি পাম্প ফেল আসছে পিছনে, কি করবে? পিছনে ফেলে আসছে, ঘুরা ইউটার্ন নিয়ে তারপর আবার যাওয়া লাগতো। এখানে ঘুরানোর কোনো ইয়ে আছে? ঢাকার মানুষরা যে অলস, এটাই তার প্রমাণ। নিয়ম কানুন কিছু মানে না, শুধু অলস না, সরকারের নিয়ম কানুনও মানে না। ভাই গ্যাস আছে? নাই, গ্যাস পেও দেবো? এই যে আমরা এখন গ্যাস পেলাম না, এটাতে আমাদের কি পরিমাণে একটা হয়রানি ভোগান্তি। কারণ যে গাড়ি নিয়ে বেরোচ্ছে, এখন যদি গ্যাস না পায়, ওই যে গাড়িটা দেখেন, সাদা গাড়িটা বসে আছে, দেখাও সাদা গাড়িটা। এই সাদা গাড়িটা বসে আছে, রাত 9টায় গ্যাস আসবে, তারপর সে গাড়ি নিয়ে বেরোতে পারবে, আগে বেরোতে পারবে। মানুষের সময়ের তো একটা দাম আছে, তাই না? মানে এই যে 3 ঘন্টা, এই যে 3 ঘন্টা একটা মানুষ গ্যাসের জন্য অপেক্ষা করবে, এটা অমানবিক না? কোনো কারণ ছাড়া। এমন তো না যে এই 6টা থেকে 9টা পর্যন্ত গ্যাস বন্ধ রেখে আপনারা একেবারে মানে অনেক কিছু করে ফেলতেছেন, এই সময়ে রান্না বান্না করতেছে বা এমন কিছু না। করতেও পারে না, 6টা থেকে 9টা কোন পাগলে রান্না করে? এটা কোন জায়গা? সাইনবোর্ড শাখা, সাইনবোর্ড শাখা। সাইনবোর্ড চলে আসছি, ইউটার্ন নিতে হবে, সামনে ইউটার্ন ধরতে হবে। রেস্টুরেন্টটা সুন্দর, দেখো। এই যে স্লো চালাচ্ছে গাড়িটা, এটার টপ লেনে থাকার কোনো কারণ নাই। স্লো যাবি, বামের লেনে থাক, আস্তে আস্তে তো যাবি। ফার্স্ট লেনে থাকার তো কোনো মানে দেখি না। অথচ যে গাড়িগুলো বেশি স্লো যায়, দেখলাম ওই গাড়িগুলো পুরোপুরি ডানে নিয়ে রাস্তা আটকে ব্লক করে। যখন ড্রাইভিং লাইসেন্স দেয়, এই ট্রেনিংটুকু অন্তত দেওয়া উচিত যে কোন লেনে কোন গাড়িটা চলবে। আকাশটা দেখছো, মাশাআল্লাহ কত সুন্দর আজকে। হ্যাঁ, এটা গোল্ডেন আওয়ার, আকাশ পুরো গোল্ডেন হয়ে আছে। টাইমটা একদম রোমান্টিক, মানে ওয়েদারটা এত সুন্দর, ড্রাইভিং করতে বেশ ভালোই লাগতেছে। ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখতেছেন অর্থাৎ সাথে আছেন, একটা ছোট্ট অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা এই মুহূর্তে সাইনবোর্ড থেকে চারসারার দিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা এখন অনেক সুন্দর হয়েছে, আগে এই রাস্তাটা খুব ভয়াবহ ছিল। বলতেই হয়, স্বৈরাচারী শাসক আর যাই করুক, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করে গেছে। ওয়েদারটা তো চমৎকার সুন্দর, বৃষ্টির পরের ওয়েদার, বাতাসও আছে, তাহলে ভালো লাগতেছে না কেন?
যে কয়দিন বের হচ্ছে এভাবেই চলতে চলতে একটা সময় দিনের আলো ফুরিয়ে এলো, আমরাও গন্তব্যের কাছাকাছি চলে এলাম। আমাদের রোড জার্নি প্রায় শেষের দিকে, আমরা আর অল্প সময়ের মাঝেই মিমের বাসায় ঢুকতে যাচ্ছি। তুই কি কি বানাইতেছো? কিছুই না, আমি একটু ওই যে ডালের বানাই দিতেছি, পাকোড়া আর টুকটাক রান্না করতেছি। কেন টুকটাক মানে আমার এই পাকোড়া কি এগুলা কি নিজে খাওয়ার জন্য বানাইতেছো না আমাদেরকেও খাওয়াবা? না, আমার জন্য। ও আচ্ছা ভাইয়া ভাই, আপনি ক্যামেরাটা বন্ধ করবেন। আচ্ছা, ওই যে তোমার আচার দেখতে চাচ্ছিলাম। আমার আচার স্টক কই এখানে তো মুড়ি আর বিস্কুট টিস্কুট দেখা যাচ্ছে। আচার স্টকটা একটু বের করে দাও। এইটা আচার না? আচ্ছা, একটু বের করুন তো। এটা না বেগুন এটা করো। আমি আরে কাজের সময় কি সেজন্য যাবে না, আমি একটু এমনি আপনার ভাবছিলাম তো কত কিছু কোনো আইসার তো সুযোগই পাইলাম না। আমি এই জন্য বলছিলাম যে বললো না হুট করে একদিন যেমন আজকে মূলত আসছি আচার খাওয়ার জন্য। আচার নেই। দেখি মিমের কয় পদের আচার, এই কয় পদের আচার বানাইছো তুমি বলো, কোনটা কিসের আচার? এটা হচ্ছে শুধুমাত্র লবণ, সবই আমের, কিন্তু এটা হচ্ছে শুধু লবণের আচার আর কি, খিচুড়ি দিয়ে খুব মজা। এটা হচ্ছে আমের ঝুরি আচার। এটা এমনি এটা একটা কাঁচাই আম আর তেলের মধ্যে দেয়া আর কি, সবই আমের আচার। হ্যাঁ, টক মিষ্টি। এটাও মজা আছে, আপনার সরিষা দিয়ে শুধুই করা। এটা খুব মজা, এটা হচ্ছে একদম মাখানো আচার। আপনার জন্য পোটলা বানছি, সমস্যা নাই, এটাও মাখানো আচার। খেয়ে যাবো, আমি নিয়ে যাবো না। না, আমি পোটলা বাইরে রাখা দিই, এগুলো হবে না। এত কষ্ট করে বানাইছো এই ছোট এটা কিসের আচার দেখালাম না? এটা না দেখেন, এটাও একটা আচারই, এটা ভালো। আচ্ছা, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট। আমার আজকে সারাদিন একজনের ইচ্ছা মতন পিঠাইতে আসলে মনে কিলা গুলো একদম বুদ্ধা না হলে কি সেজন্য কেন এমন মন চাইতেছে কেন? কি জানি আজকে ওয়েদারটা তো সুন্দর, আজকে ওয়েদারটা কিন্তু সুন্দর, আজকে ওয়েদারটা সুন্দর। আজকে মেটানো ওয়েদার, ঠিক আছে। ধরেন আমি আর রাজীব মিলা ধরবো আর আপু আপনার মাইন্ড দিব। জানো আমরা এই মাত্র কি সুন্দর ওয়েদার দেখে আসছি, একদম গোল্ডেন আওয়ার। পুরো হচ্ছে একদম পুরোপুরি হচ্ছে ওয়েদার। অন্য মানুষের মারলে তো পিটাইলে তো মামলা মোকদ্দমা হবো, বুঝছো? ভাইয়ারে মারলে তো মামলা মোকদ্দমা করতে পারবো না, বুঝছো না? হ্যাঁ দেখছি, ওই যে নরসিংদীতে দেখলাম। পুরুষ মানুষ সব জায়গায় নির্যাতিত। এই যে ফ্রান্সের প্রেসিডেন্ট কেমন জানি না, আমার মন থেকে দরজা লাগায় চিৎকার করে কান্না করি না যে তোমার ভাইয়ের ইচ্ছা মতন পিটাই। এখন কোনটা করলে ভালো হবো? না ভাইয়া ভালো করছেন, আমাদের এখানে নিয়ে আসেন। আপনি বাইরে গেছেন। হ্যাঁ, আসলে আমি বাইচে গেছি রে ভাইয়া। আমার এখানে নিয়ে আসার কারণে আপনি বাইরে গেছেন রীতিমতো। এই সমস্যাটা, এটার নাম কি? মানে এই যে সমস্যাটা, মানে বিনা কারণে ঝগড়া করতে মন চায়, চিল্লাচিল্লি করতে মন চায়। এটা যদি হচ্ছে কি না থাকতো তাইলে সমস্যা ছিল, এটা যেহেতু আছে তার মানে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এটা ওরকম নাম আসলে পাই নাই। ঠিক আছে না? এটা মনে হয় বদমেজাজ বলে। অসম্ভব না, এই যে আরেকজন না, আরেকজন না, আমি আমারটা চিনি, আপনি আপনারটা কথা বলুন। না, আমি তো বাসাতে খারাপ কোথায় চিন্তায় ভাই? না, এটা আসলে আমি ধরেন একটু নর্মাল কথা বলতেছি, একটু জোরে বলি না কথা, একে তো কানে শুনে ইদানিং এত হাই থাকে, একটু তো একটু হইলেই আন্দাজে এটা আবার বেশি করে। আমাকে তুমি চিল্লাইতেছো কেন? এমন কই চিল্লাইলাম? আবার কই চিল্লাইলাম? আসলে তো আমি চিল্লাই। আমি চিল্লাই নাকি অনেক আসলে? কি করবো, আমি চুপ হয়ে যাই। না, এটাই তো নিয়ম ভাই, আপনি চুপ হয়ে যাবেন তাহলে। দরকার নেই। একটা সমাধান কি? না, তুমি চিল্লাইলে তো আমার কিছু করার নেই, চিল্লাও। আরে ভাই, তো ভালো কথা বলছিস, তুমি শোনো। ভাবে যে আমি আসলে ভাবে যে একাকে চিল্লাইতেছি, অত চুপ হয়ে যায়। বাহ, আপনার টেকনিকটা ভালো, এই টেকনিকটা শিখতে হবে। কিন্তু আমার ভাই মেজাজ খারাপ হয়ে যায়, আর চুপ আমি চিল্লাইতেছি, তুমি চুপচাপ থাকবা কেন?
এবার বুঝছেন মানে আমারটা কিন্তু আরো বড় পাগল, মানে আপনারটার থেকে আমারটা সমস্যা বেশি। এখন আমার এটা জানতে চাওয়া এটার ম্যানুফ্যাকচারারের কাছে, মানে আমার শাশুড়ি আম্মার কাছে যে সমস্যাটা কি। না এটা তো সব শাশুড়ি মানে সব মাই, আমার শাশুড়ির কাছেও যদি আমি জিজ্ঞেস করি না এটাই বলে ভাই, মানে বলে কি পানি খিল্লার লেহান ঠান্ডা, বুঝছো। এখন এই যে আমার শাশুড়ির কাছে আমার প্রশ্ন রইলো যে শাশুড়ি আম্মা আসলে এই ডিফেক্টটা কি ফ্যাক্টরি ডিফল্ট, মানে এটা কি তুমি যাও আরেকবার তোমার মুরগির রান খাওয়ায় না দেখো তুমি যাও আরেকটা হলো আমি বা শ্বশুর বাড়িতে গেলে তাহলে মুরগির রান দেয় আর এই কি? হ্যাঁ ভাই আমরা তো সিনাও তো খাইতে পারি, পাকনা দেও তো কলিজা দেও মাথা দেও। আরে মুরগির রান এমন কি এদিকে খায় না না তাহলে মুরগির রান আমি বলবো পাকনা কলিজা বলবো ভাই 8 বছর হয়েছে ভাই আমি শত শত মুরগির রান খেয়েছি। তাহলে দেখেন কত ভালোবাসে না পাকনা এমন কোন সময় নাই মুরগি ফাঁক করলে এই রান নাই মানে তারপর রানের সিস্টেম মুরগির নড়লি না ভাই দুপুরবেলা এক রান রাত্রেবেলা আরেক রান 2 রান, মানে মুরগির যদি 4টা থাকতো তাহলে 4 বেলা আপনারই দিত। এই অবস্থা মানে এই জিনিস খাই দিয়ে পরে শেষ পেশ করে আমি যত্নটা ভালো লাগে না বুঝছো। মাঝে মাঝে আমাদের সিনা খাওয়ার ইচ্ছা হয়, খালি রাঁধছি বলছি প্লিজ আমি যদি যাই তোমার মনে করবো মুরগি রাঁধতে না, আমি মুরগি পাক করে না। এরপর যদি না ভাই এরপর দেখবে না যে গরুর রান খাওয়ানো শুরু করছে, নল্লি খাইতে খেতে ঠিক আছে না নিয়ে এদের যত্ন ভালো লাগে না বুঝছো। এরপরে গেলে আনফিরে বলবা পাখনা দিতে বুঝছো। না পাখনা মুরগির পা আমার বিয়ের আগে আমার আম্মা সবসময় আমার রান দিত বুঝছো, আর বিয়ের পরে আমার রান দেয় না এখন পর্যন্ত, খালি তোমার ভাইয়ারে দেয় বুঝছো। কেমন আছো তোমরা? হাই হাই কেমন আছো তোমরা? ভালো? তোমাদের আম্মু কেমন আছে? কি করে? আসতে বলতা? এই তোমাদের পরিচয় দাও, তোমার নাম কি? তোমার নাম সাইহা। এই দুইজন হচ্ছে রাজীব ভাইয়ের ভাতিজা ভাতিজি, মাশাআল্লাহ। ওরা ছিল না তখন, ঘর ফাঁকা ফাঁকা লাগতেছিল। ওরে মাশাআল্লাহ এত সুন্দর। রাজীব ভাই পছন্দ হয়েছে না? এগুলা কি বলে এগুলা? এগুলা ইয়ার দেখি কি কি বানাইতেছে। এই না এটা তো পেঁয়াজু পাকোড়া বলতেছে। পাকোড়া বলতে পেঁয়াজি পাকোড়া একই জিনিস। আচ্ছা না পাকোড়া হচ্ছে ভেজিটেবল দিয়ে বানায়। হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। আর ওইসব তুললেন না, ও যা পড়ে যায় ভিডিও করেন আপু যে খাইতেছে সুন্দর করে যান। মিমের এখানে সংসারটা দেখাই, ছোট্ট সংসার। এইগুলা কি পচা দেখা যাইতেছে? পোলার চাল দেখা আর একটু যাচ্ছে। বুঝায় নেই তারপরে দেখেন মিমের ঘরের ডিম দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে মাছ ম্যারিনেট করে রাখছে দেখা যাচ্ছে। ছোট ছোট মশলার ডিব্বা। আমি নতুন সংসার তো তাই একটু ভিডিও করতেছি। আরেকটু পরে এদিকে অনেক নোংরা। আচ্ছা আচ্ছা দেখেন এই নোংরা কিছুই না, এই যে এখানে দুধ আইনা রাখছে আর ওখানে কি কাবাব টাবাব কিছু এটা দেখা যাচ্ছে। রোস্ট রান্না করছে আমি। রোস্ট রান্না করছে, একটু দেখি। ও দারুণ। কি বানাচ্ছে মিম? কাবাব ভাজতেছি, বানানো তো আগেই ছিল। কি কাবাব এটা এমনি স্বামী কাবাব। স্বামী কাবাব। কাবাবের নামেও তো ঘাপলা দেখা যায়। ভাবলা না স্বামী এটা কাবাব। আসলে স্বামী কাবাব, বাট এটা হচ্ছে আপনার মজা আছে ভালো। স্বামী কাবাব হইলো কিছু। এই, আপনি ভয়ঙ্কর নাম। না এই খাওয়া বলে এখন আবিষ্কার হয় না ভাই। আচ্ছা, আমি কিন্তু এত মিনিং দেখি না, ঠিক আছে? মানে মানুষের মিনিং কত, আমি তো এত হচ্ছে মিন করে কিছু বলি নাই। নামটা কিন্তু Just হচ্ছে এটা বলছি কাবাবের নাম কি? তুমি কি স্বামীকে হাতে নিয়ে ডলাডলি করতেছো? মেয়ের স্বামীকে হাতে নিয়ে ডলাডলি করতেছে, তাকে বলে স্বামী কাবাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। না ব্যাপারটা এমনও হতে পারে যে স্বামী বানায় দিচ্ছে না, আর মিম শুধু তেলে ভাজতেছে। না, এরকম কেউ কোনো
হেল্প করে নাই আমাকে আমি আমার নিজে নিজে সব বানাইছি মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ তো দেখেন একটু মিমের নতুন সংসারে নতুন সবকিছু, নতুন নতুন চকচক করতেছে একেবারে, মিমও চকচক করতেছে। তাই না হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা এইটা না, সব নতুন নতুন সব জিনিস দেখা যায় এরা সবাই পুরো সম্পূর্ণ সংসারী একজন 15 বছর একজন এই যে একজন 15 বছরের সংসারী আরেকজন কয় বছর জানি না তো আর আমার কেমন ও আচ্ছা আচ্ছা, ভাই টাকা বলতেছে ভাইয়ের মনে নাই কত বছর 15 হ্যাঁ 30 এক্সপেরিয়েন্স আমার সাথে শেয়ার করা হয়, এদিক থেকে শেয়ার হয়, ওদিক থেকে শেয়ার হয়। আচ্ছা 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 শেয়ারটা অবশ্যই পজিটিভ হইতে হবে আচ্ছা। শেয়ার পজিটিভ ঠিক আছে, কিন্তু একটাই দুইজনের কাছ থেকে আমি রাজীব ভাইয়ের আইপিএস তো কিন্তু স্মার্ট। এক্সপেরিয়েন্স যা পাইছি সেটা হচ্ছে দুইজনেরই দুইটা বেবি আছে, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। না আমাদের বেবি অনেক ভালো, সে কোনো রকম প্রতিবন্ধকতা করে না। বাইরের ভিতরে কইতাছে দাদির বাড়ি থাকবো হ্যাঁ। বন্ধু বান্ধব এই যে আমরা কক্সবাজার জোর করে পাঠায় দেয় টক্সবাজার ঘুরে আসি, কোনো প্রবলেম নাই, আমরা দুজন যাই। প্রতি বছরই তার হ্যাঁ দাদি দাঁড়াও কি নিয়ে আসছে? রোস্ট। রোস্ট নিয়ে আসি। এটা কিন্তু জয় মুরগি যেটা বলছিলেন আপনার জন্য দুটা বাড়ায় কিন্তু আচ্ছা আচ্ছা, দেশি মুরগি। হ্যাঁ দেশি মুরগি একদম এটা কি? এটা আপনার আচার এই শোনেন আমার রান্না খারাপ হলো ভালো করতে হবে, ঠিক আছে শর্তগুলো না 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 এটা হবে না, না কেন হবে না টু রিভিউ হবে। না true, ভালো বলতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। Welcome to Tips and Travel Vlog, your virtual guide.